বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ কামাল হোসাইন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ, মৌলভীবাজার সদর। অনলাইন ক্লাসে সকলকে আমাদের কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি গত অনলাইন ক্লাসে একটি ক্লাস নিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম কিভাবে পেব্যাক সময় নির্ণয় করতে হয়। আজকে চেষ্টা করব একই অধ্যায়ের অর্থাৎ ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের কিভাবে নিট মুনাফা নির্ণয় করা হয় এবং তার সাথে নিট মুনাফার হার নির্ণয় করা হয় এবং একটি প্রতিষ্ঠান লাভজনক নাকি অলাভজনক অবস্থানে আছে তার অবস্থান দেখানোর জন্য। এক্ষেত্রে মূলত কিছু কাজ করতে হয়, যে একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর শুরুতেই মূলধন বিনিয়োগ করতে হয়। এখন মূলধন বিনিয়োগ করার পূর্বে তাকে কল্পনা করতে হবে যে প্রতিষ্ঠানটি লাভজনক হবে কি না লাভজনক হবে না। তো সেই অনুযায়ী আমাদেরকে কী করতে হবে, আগে ভাবতে হবে যে প্রতিষ্ঠানটা লাভজনক হবে কিনা। এই জন্য আমরা আগে প্রাক্কলিত মুনাফা নির্ণয় করব, তার অর্থাৎ মুনাফা অনুমান করে নির্ণয় করে নেব। তো সেই অনুমানের ক্ষেত্রে গাণিতিকভাবে আমরা কিছু কাজ করব। তো এজন্য আমরা যেটা ধরে নেব যে এখানে আসছে মূলধন এবং বিনিয়োগ। যেটা মূলধনটাই মূলত বিনিয়োগ, প্রাথমিক অবস্থায় একটা ব্যবসা প্রতিষ্ঠানে যা বিনিয়োগ করায় তাই মূলধন, আর বিনিয়োগটা কোনো কোনো ক্ষেত্রে মূলধন নামে পরিচিত। তো আমরা আজকে দেখব একটা সৃজনশীল ক্লাসের মাধ্যমে কিভাবে নিট মুনাফা নির্ণয় করা হয়। একটা সৃজনশীল ক্লাসে সৃজনশীল সমাধানের মাধ্যমে কিভাবে নিট মুনাফা নির্ণয় করা হয়। তো যেমন ধরা যাক একটা অঙ্ক আমরা এখানে বোর্ডে দাঁড় করিয়েছি যে তাশরিফ এন্টারপ্রাইজ 3 বছর মেয়াদি একটি প্রকল্পে 16 লক্ষ টাকা বিনিয়োগ করেন। তাশরিফ এন্টারপ্রাইজ 3 বছর মেয়াদি একটি প্রকল্পে 16 লক্ষ টাকা বিনিয়োগ করেন। প্রতিষ্ঠানটি আশা করছে আগামী 3 বছর যাবৎ যথাক্রমে 11 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা এবং 15 লক্ষ টাকা বিক্রয় বাবদ আয় হবে তাদের। উক্ত প্রকল্পে প্রত্যেক বছরে বিক্রয়ের 40% তাদের চলতি খরচ হবে এবং স্থায়ী খরচ হবে প্রত্যেক বছরে 3 লক্ষ টাকা এবং অবচয় 1 লক্ষ টাকা। আর এছাড়া রয়েছে আরও কর হার থাকবে 30%। এখন যদি আমরা এটা সৃজনশীল আকারে প্রশ্নটা এরকমভাবে দেওয়া থাকতে পারে বোর্ডে, তো সংক্ষিপ্ত আকারে ক প্রশ্নে দেখানো হয়েছে AR এর পূর্ণরূপ। এখানে আরও আছে AR এর পূর্ণরূপ হইতে পারে, RR এর পূর্ণরূপ হইতে পারে, তারপরে NCU এর পূর্ণরূপ হইতে পারে, PBP এর পূর্ণরূপ হইতে পারে। ARR এর পূর্ণরূপ লেখো। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তকে কি বলে? দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তকে কি বলে? দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তকে কি বলে ব্যাখ্যা করো। তারপরে ঘ প্রশ্নতে দেওয়া হয়েছে তাশরিফ এন্টারপ্রাইজের নিট মুনাফা নির্ণয় করো। তারপর ঘ প্রশ্ন দিয়েছে গড় মুনাফা নির্ণয়পূর্বক প্রতিষ্ঠানটি লাভজনক কিনা তা মন্তব্য করার জন্য। অর্থাৎ একটা প্রতিষ্ঠান যখন মোটামুটি লাভের অবস্থানে থাকে, সেক্ষেত্রে তাদের মুনাফার পরিমাণ 10%-এর উপরে গেলেই প্রতিষ্ঠানটি লাভজনক থাকে, তবে 20 অথবা তার 30% হলেই বেশি লাভজনক হয়। তো এক্ষেত্রে দেখা যায় আমরা কয়ের জন্য যেটা দাঁড় করিয়েছি ARR, অ্যাভারেজ রেট অফ রিটার্ন। ARR দ্যাট মিনস অ্যাভারেজ রেট অফ রিটার্ন। তারপরে বলা হয়েছে দীর্ঘমেয়াদী বিনিয়োগটা কি, এটা। তো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তকে মূলধন বাজেটিং বলে। অর্থাৎ দীর্ঘমেয়াদী যে বিনিয়োগ সিদ্ধান্ত আছে সেই দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তকে আমরা বলবো মূলধন বাজেটিং। অর্থাৎ মূলধন বাজেটিং দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যবসায়ের অবস্থান জানা যায়। অর্থাৎ স্থায়ী সম্পদগুলি ক্রয় করে এই ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করা হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে এটা সম্প্রসারণও করা হয়, আধুনিকায়ন করা হয়, প্রতিস্থাপন করা হয়, ইত্যাদি কার্যক্রম করা হয়। একটা স্থায়ী কার্যক্রম যখন ব্যবসা প্রতিষ্ঠানকে তার উত্তরোত্তর বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ঘটে, তখন এই ঘটনাগুলি ঘটে। তাহলে আমরা প্রশ্নটার উত্তরে অল্প কথায় লিখে দেব যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তকে মূলধন বাজেটিং বলে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তকে বলে মূলধন বাজেটিং, এবং মূলধন বাজেটিং হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। স্থায়ী সম্পত্তি ক্রয় করে তার এই প্রতিষ্ঠানটাকে স্থাপন করা হয়, অথবা কোনো কোনো ক্ষেত্রে সম্প্রসারণ করা হয়, অথবা কোনো কোনো ক্ষেত্রে
এটাকে প্রতিস্থাপন করা হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে তার আধুনিকায়ন করা হয়, এরকম বিভিন্ন কার্যক্রম করা হয়। এই কথাগুলি লেখলেই ব্যাখ্যার কথাটা চলে আসবে। তার পরবর্তীতে আসছে যে নিট মুনাফা অথবা কর পরবর্তী নিট মুনাফা নির্ণয় করো। গ্রহ প্রশ্নের মধ্যে যে নিট মুনাফা অথবা কর পরবর্তী নিট মুনাফা নির্ণয় করো। এখানে প্রথমে দেখানো হয়েছিল প্রতিষ্ঠানটি 3 বছর মেয়াদি একটা প্রকল্প গ্রহণ করবে। তো যেহেতু 3 বছর মেয়াদি প্রকল্প, আমরা এখানে 3টা গড় দেব। যদি 4 বছর হয় 4টা, 5 বছর হলে 5টা, এরকমভাবে দিতে থাকবো। আর সাধারণত 3 বছরেরটাই বেশি থাকে, 3, 4, 5-এর মধ্যে থাকে, এর বেশি থাকে না। তাহলে আমরা করব কি, যে এক্ষেত্রে প্রথমে দেব এই প্রতিষ্ঠানটির কী পরিমাণ আয় দেখানো হয়েছে। তো তারা এখানে আয় দেখিয়েছে যে প্রথম বছরে 11 লক্ষ টাকা, দ্বিতীয় বছরে 12 লক্ষ, তৃতীয় বছরে 15 লক্ষ টাকা। এই জন্য আমরা দেখেছি বিবরণের বিক্রয় বাবদ প্রথম বছরে তার আয় হয়েছে 15 লক্ষ টাকা, দ্বিতীয় বছরে আয় হয়েছে 12 লক্ষ টাকা, তৃতীয় বছরে আয় হয়েছে 15 লক্ষ টাকা। এখন এই আয় থেকে খরচগুলিকে বাদ দিতে হবে। কি কি খরচ হয়েছে? সাধারণত একটা প্রতিষ্ঠানে এই 3 ধরনের খরচ হয়ে থাকে, যেমন চলতি খরচ, স্থায়ী খরচ, অবচয়। চলতি খরচ, স্থায়ী খরচ, অবচয়। তাহলে চলতি খরচ ধরা হয়েছে বিক্রয়ের উপর 40%, অর্থাৎ তার 11 লক্ষ টাকা যে প্রথম বছরে বিক্রয় আসছে তার 40% হবে 4,40,000 টাকা। 12 লক্ষ টাকা দ্বিতীয় বছরে 12 লক্ষ টাকার 40% হবে 5,80,000 টাকা। তৃতীয় বছরে ঠিক একইভাবে 15 লক্ষ টাকার 40% হবে 6 লক্ষ টাকা। পরবর্তীতে দেখানো হয়েছে যে প্রশ্নের আরেকটা অংশ আছে যে স্থায়ী খরচ প্রত্যেক বছরের জন্য তার 3 লক্ষ টাকা, অর্থাৎ প্রথম বছরও 3, দ্বিতীয় বছরও 3, তৃতীয় বছরও 3 লক্ষ টাকা করে আসছে। তাইলে এই প্রথম বছরের যে আয় আছে, দ্বিতীয় বছরের যে আয় আছে, তৃতীয় বছরের যে আয় আছে, প্রত্যেকটা আয় থেকে ওই প্রত্যেক বছরের চলতি খরচ, স্থায়ী খরচ এবং অবচয়কে বাদ দেব। প্রশ্নে দেখানো আছে অবচয়ের পরিমাণও প্রত্যেক বছরে 1 লক্ষ টাকা করে। তাহলে এক্ষেত্রে 1 লক্ষ টাকা অবচয়, 1 লক্ষ টাকা অবচয়, 1 লক্ষ টাকা অবচয়, অর্থাৎ প্রত্যেক বছরে অবচয় দেখানো হয়েছে 1 লক্ষ টাকা। তাহলে আমরা কি পেলাম? এর বাইরে সাধারণত থাকে না, পরীক্ষার প্রশ্নে হয়তো কোনো একটি আইটেম নাও থাকতে পারে, না থাকলে আমাদের ওই আইটেমটার দরকার নাই। যদি সাধারণত চলতি খরচ, স্থায়ী খরচ থাকে, অবশ্যই কখনো থাকে আবার কখনো থাকে না, অথবা চলতি খরচ, স্থায়ী খরচ দুইটার মধ্যে যে কোনো একটা থাকে, আবার কোনো একটা অফ করে দেওয়া হয়। সাধারণত এই 3টার মধ্যেই থাকে এবং এরকম একটা অঙ্ক পরীক্ষা আসেই। তাহলে বিক্রয় অথবা আয় থেকে আমরা বাদ দেব প্রত্যেক বছরের চলতি খরচ, স্থায়ী খরচ এবং অবচয়। তাহলে এই চলতি খরচটা দেওয়া আছে এখানে শতকরা হারে, অর্থাৎ তার যে নিট আয় আছে সেই নিট আয়ের উপর 40% করে। তো 40% করে আমরা প্রথম বছরে 4,40,000, দ্বিতীয় বছরে 5,80,000, তৃতীয় বছরে 6 লক্ষ টাকা। আর যেহেতু স্থায়ী খরচ দেওয়া আছে প্রত্যেক বছরে একই পরিমাণ 3 লক্ষ টাকা করে, তো আমরা সরাসরি দেখিয়ে দিলাম প্রত্যেক বছরে 3 লক্ষ, 3 লক্ষ, 3 লক্ষ টাকা। আর অবচয়ও একইভাবে দেওয়া আছে প্রত্যেক বছরে 1 লক্ষ টাকা করে। তাহলে এখন আমরা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কাউন্ট করি। এখানে মোট আয় ছিল 11 লক্ষ টাকা, তার থেকে 4,40,000, 3 লক্ষ, 1 লক্ষ, তাহলে 4 লক্ষ, 3 লক্ষ, 7 লক্ষ, 7 লক্ষ আর 1 লক্ষ, 8 লক্ষ। তো 8,40,000 টাকা যদি আমরা 11 লক্ষ টাকা থেকে মাইনাস করে দেই, দুই দিকে বন্ধনী দ্বারা মাইনাসকে বোঝানো হয়েছে, মাইনাস করে দিই, তাহলে তার এখানে আয় হবে 2,60,000 টাকা। 2,60,000 টাকা। ঠিক একইভাবে দ্বিতীয় বছরে 12 লক্ষ টাকা থেকে বাদ যাবে। 12 লক্ষ টাকা তার আয় ছিল, মোট আয়। এই আয় থেকে 5,80,000 টাকা চলতি খরচ, স্থায়ী খরচে 3 লক্ষ, অবচয় 1 লক্ষ, তো 5, 3, 8, 8, 1, 9, তো 9,80,000 টাকা যদি 12 লক্ষ টাকা থেকে মাইনাস করা হয় তাহলে থাকবে তার 3,20,000 টাকা। তো এখন 3,20,000 টাকা হয়ে গেল, অর্থাৎ আয় ছিল 12 লক্ষ টাকা, খরচ, চলতি খরচ, স্থায়ী খরচ, অবচয় বাদ দেওয়ার পর তার মোট আয় হয়ে গেল 3,20,000 টাকা। একইভাবে তৃতীয় বছরে 15 লক্ষ টাকা তার আয় হয়েছিল। তো 15 লক্ষ টাকা আয়ের মধ্যে 6 লক্ষ টাকা আছে তার চলতি খরচ, স্থায়ী খরচ 3 লক্ষ এবং অবচয় আছে 1 লক্ষ। তো 6, 3, 9, 9, 1, 10, 15 লক্ষ থেকে যদি 10 লক্ষ টাকা আমরা বিয়োগ করে দিই তাহলে থাকবে 5 লক্ষ টাকা। এখন এই টাকাটা হয়ে গেল তার নিট মুনাফা, এবং এই নিট মুনাফা হয়ে গেছে কর পূর্ববর্তী, অর্থাৎ কর ধার্য করার আগে তার এই নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে। তাহলে প্রথম বর্ষে কত পেলাম আমরা? 2,60,000, দ্বিতীয় বর্ষে 3,20,000।
তৃতীয় বর্ষে 5 লক্ষ টাকা। এখন কর পরবর্তী অথবা প্রকৃত নিট মুনাফা নির্ণয় করতে হলে এই নিট মুনাফা থেকে করটা আমাকে মাইনাস করতে হবে। করের হার এখানে দেওয়া ছিল 30%, কর হার 30%। আমরা এখানে করটা বাদ দিয়ে দেবো 30%। তবে কোনো কোনো ক্ষেত্রে যদি কম থাকে অথবা উল্লেখ থাকে এখানে 30% আছে, কোনো ক্ষেত্রে 15%, 20% এরকম হইতে পারে। যত পার্সেন্ট থাকে তত ধরবো, তবে এই পার্সেন্টেজটা আমরা ওই নিট মুনাফার উপর ধরবো। এখন 2,60,000 টাকার এই 30% হলো 78,000 টাকা, 3,20,000 টাকার 30% হলো 96,000 টাকা, 5 লক্ষ টাকার 30% হলো 1,50,000 টাকা। তাইলে 2,60,000 টাকা থেকে 78,000 টাকা যদি মাইনাস করা হয় আর থাকবে 1,82,000 টাকা। তাহলে আমরা প্রথম বছরে নিট মুনাফা পেলাম 1,82,000 টাকা। ঠিক একইভাবে দ্বিতীয় বছরে 3,20,000 টাকা ছিল মুনাফা, সেখান থেকে কর 96,000 টাকা বাদ দেওয়ার পর আমরা বললাম 2,24,000 টাকা। সর্বশেষে অথবা তৃতীয় বছরে আমরা পেয়েছি 5 লক্ষ টাকা মুনাফা। এই 5 লক্ষ টাকা মুনাফা থেকে কর বাদ দেব 1,50,000 টাকা। এই 1,50,000 টাকা যদি বাদ দেয় তাহলে থাকবে আর 3,50,000 টাকা। অর্থাৎ এইটুকু অংশ দেখানো হয়েছে। যেহেতু সৃজনশীল এবং গাণিতিক টার্মগুলি খুব বড় আকারে থাকবে না, অল্প পরিসরে থাকবে, এই অংশে শেষ হয়ে যেতে পারে। অথবা কোনো কোনো ক্ষেত্রে আবার আমরা গ অংশে যেটা দাঁড় করেছি সেটাও দেখানো হয়। তাহলে আমরা কি পেলাম? কর পরবর্তী নিট মুনাফা অথবা নিট মুনাফা পেয়েছি প্রথম বছরে 1,20,000, দ্বিতীয় বছরে 2,24,000, তৃতীয় বছরে 3,50,000 টাকা। এখানে আমরা নিট মুনাফা চলে আসছে। তো যেহেতু নিট মুনাফা চলে আসছে, এই প্রশ্নের জন্য আর কোনো কার্যক্রম নাই, শুধু উত্তর লিখে দিলে হয়ে যাবে। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছরে নিট মুনাফা এত টাকা। পরবর্তীতে বলা হয়েছে যে গড় মুনাফা নির্ণয়পূর্বক প্রতিষ্ঠানটি লাভজনক কিনা তা মন্তব্য করার জন্য। এখন আমাদের আগে বের করতে হবে গড় মুনাফা। তো আমরা জানি গড় বের করতে হলে কি করতে হয়? যে কটা সাংখ্যিক সংখ্যা দেওয়া থাকবে তার সমষ্টির সংখ্যা দ্বারা ভাগ করলেই গড় বের হয়ে যাবে। তাহলে আমরা গ অংশ থেকে নিয়ে আসলাম, মুনাফা ছিল 1 লক্ষ, প্রথম বছরে 1,82,000, দ্বিতীয় বছরে 2,24,000, তৃতীয় বছরে 3,50,000 টাকা। তাহলে এই 3 বছরের মুনাফা আমরা যোগ করার পর পেলাম এখানে 7,56,000 টাকা। 7,56,000 টাকাকে 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করব কেন? যেহেতু 3 বছরের তথ্য দেওয়া আছে 1, 2, 3। যদি 4 বছরে দেওয়া থাকে তাহলে 4 বছরের মুনাফা উপরে লিখব, লিখে সব কটা যোগ করব এবং 4 দ্বারা ভাগ করব। 5 থাকলে 5, যত বছর দেওয়া থাকে তত বছর। তো ভাগ করার পর আমরা এখানে পেলাম গড় মুনাফা পেলাম কত? 2,52,000 টাকা। 2,52,000 টাকা। অর্থাৎ ওই গ অংশের প্রশ্নের মান অনুসারে আমরা কি করলাম? গড় মুনাফা পেয়ে গেলাম। এই প্রতিষ্ঠানটি লাভজনক কিনা এবার এটা মন্তব্য করতে হবে। এখন লাভজনক কিনা মন্তব্য করতে হলে গড় মুনাফার হার কত হলো, বছরে গড়ে কত % মুনাফা আমরা অর্জন করব সেটা আবার দেখাতে হবে। তো এখানে আমাদেরকে আগে নিয়োগ করতে হবে, আগে কি করতে হবে? বিনিয়োগটা, গড় বিনিয়োগ বের করতে হবে। তো গড় বিনিয়োগটা কি? বিনিয়োগ তো আগেই বলা হয়েছে যে প্রথম অবস্থায় ব্যবসা প্রতিষ্ঠানে যে টাকাটা খাটানো হয় সেটাই বিনিয়োগ বা মূলধন। এখন গড় বিনিয়োগ হলো মোট বিনিয়োগ প্লাস শূন্য। এখানে শূন্য না দিলেও হবে। মোট বিনিয়োগ ছিল ব্যবসা প্রতিষ্ঠানে কত? 16 লক্ষ টাকা। 16 লক্ষ টাকা দেখানো হয়েছে। তাহলে এখানে আমরা দিলাম কত? বা এখানে গাণিতিক একটু বোধহয় ভুল হয়েছে, 15 লক্ষ টাকা। তাহলে আমরা ওখানে 16 লক্ষ টাকা করলে এখানে 16 লক্ষ টাকা করে দিই। 16 লক্ষ টাকা করে ফেললাম। তো 16 লক্ষ করলে এখানে 8 লক্ষ চলে আসবে। 8 লক্ষ। তাহলে যেহেতু আমার প্রাথমিক অবস্থায় বিনিয়োগ ছিল 8 লক্ষ টাকা, তাহলে 8 লক্ষ দ্বারা আমাকে ভাগ করতে হবে। 8 লক্ষ দ্বারা ভাগ করতে হবে এই 2,52,000-কে। তো 8 লক্ষ দ্বারা যদি আমরা 2,52,000-কে ভাগ করি এবং 100 দ্বারা গুণ করি তাহলে সেক্ষেত্রে এটা পেয়ে যাব। তো 2,52,000 ভাগ 8 লক্ষ, তাহলে ঠিক আছে রেজাল্ট। অর্থাৎ 0.31
হলো, এবং 0.31-এর সাথে যদি 100 গুণ করি তাহলে আমরা পাবো 31.50%। তাহলে এক্ষেত্রে আমরা গড় মুনাফা পেলাম 31.5 অথবা 50%, অর্থাৎ 31.5%। তাহলে আমি আবার বলি কথাটা, যেহেতু একটু কনফিউশন ছিল। আমরা প্রাথমিক বিনিয়োগ ছিল 16 লক্ষ টাকা, এই প্রাথমিক বিনিয়োগটাই এখানে আসবে। তো শূন্য দেওয়া হয়েছে এই কারণে, যেহেতু 2 দ্বারা ভাগ করছি, 2 দ্বারা ভাগ করাতে 2টা মান আসছে, তো আমরা শূন্য দিলাম দ্বিতীয় বছরে। যেহেতু দ্বিতীয় বছরে কোনো বিনিয়োগ নাই, সেই কারণে আমরা দ্বিতীয় বছরে শূন্য দেব। তো প্রথম বছরের মোট বিনিয়োগ ছিল 16 লক্ষ টাকা, দ্বিতীয় বছরে ছিল না, এই জন্য মোট যোগফল আবার 16 লক্ষ টাকাই হলো। 16 লক্ষ টাকাকে 2 দ্বারা ভাগ করলে 8 লক্ষ টাকা হবে। তাহলে এখন সূত্রতে আবার প্রয়োগ করলাম, গড় মুনাফা কীভাবে নির্ণয় হবে। গড় যে নিট মুনাফা আমরা পেয়েছি 2,52,000, এই 2,52,000-কে এই 8 লক্ষ দ্বারা, অর্থাৎ গড় নিট মুনাফাকে যদি আমরা গড় বিনিয়োগ দ্বারা ভাগ করি এবং 100 দ্বারা গুণ করি, তাহলে গড় মুনাফার হার পেয়ে যাব। তাহলে এখন আমরা দেখলাম যে প্রতিষ্ঠানটি 31.5% মুনাফায় আছে। তো যেহেতু তারা 31.5% মুনাফায় আছে, তো সেহেতু আমাদেরকে কি করতে হবে, যে মন্তব্য করতে হবে। বলছে যে মন্তব্য করো, তাহলে আমরা কি মন্তব্য করব, যে মন্তব্য করব প্রতিষ্ঠানটি যেহেতু তার মুনাফার হার, কাঙ্ক্ষিত মুনাফার হার 31.5%, সেহেতু প্রতিষ্ঠানটি সন্তোষজনক অবস্থানে আছে, তার মুনাফা অত্যন্ত ভালো। যেহেতু আমরা 10-এর উপরেই গেলেই এটাকে বেশি ভালো মনে করতে পারি। তো আশা করি সবার মোটামুটি জিনিসটা বোধগম্য হয়েছে। তো আমরা দেখিয়েছি। তবে এই ক্ষেত্রে আরেকটা হয় যে পুরোটা প্রশ্নই এমন আছে, আবার এমন হয় গ অংশের মধ্যে দিয়ে দিতে পারে। তারা 2টা তথ্য দিতে পারে, 2টা প্রতিষ্ঠানের তথ্য দিতে পারে। এখানে একটা প্রতিষ্ঠানের তথ্য দেওয়া হয়েছে, এই জন্য 2 ভাগ করা হয়েছে। আবার পুরোটাকে একই সাথে 2টা প্রতিষ্ঠানের তথ্য দ্বারা শুধু বলবে 2টা প্রতিষ্ঠানের মুনাফা নির্ণয় করব, একটা প্রতিষ্ঠানের গ অংশে একটা প্রতিষ্ঠানের মুনাফা চাওয়া হয়। আবার পরবর্তীতে আরেকটা প্রশ্নে বলা হয়, প্রশ্নের মধ্যে বলা হয় যে কোন প্রতিষ্ঠানটি সুবিধাজনক অথবা কোন প্রতিষ্ঠানটি গ্রহণ করা হবে, কোনটা ছেড়ে দেওয়া হবে, এরকম। তাহলে আমরা উভয় ক্ষেত্রে গ অংশের মধ্যেই সবটা কাছে একসাথে করে দেব। তখন আমরা শেষে গিয়ে মন্তব্য দেব, 2টা রেজাল্ট হয়ে যাবে, গ অংশে একটা, গ অংশে একটা। 2 রেজাল্টের মধ্যে যেটার মুনাফার হার বেশি, ওই অংশটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। কারণ আমরা যেহেতু ব্যবসায় বিনিয়োগ করব, যেখানে অধিকতর লাভ এবং বেশি লাভ থাকবে সেখানে আমরা বিনিয়োগ করব, আর যেখানে কম লাভ থাকবে সেখানে আমরা বিনিয়োগ করব না, ছেড়ে দেব ওই প্রতিষ্ঠানটি। তো ধন্যবাদ সকলকে। আজকে আমার সাথে যারা আছে তো আছেই, আর যারা না থাকছে তারাও থাকার জন্য যেন চেষ্টা করে, এবং সকলে স্বাস্থ্যবিধি মেনে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে। এবং অকারণে, যেহেতু আগামী দিন থেকে কঠোর লকডাউন যাচ্ছে, দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থান। যদি ভারতের মতো হয় অথবা লন্ডন, আমেরিকার মতো অবস্থা হয়, তাহলে আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। এজন্য আমরা স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকব এবং অপ্রয়োজনে ঘর থেকে বের হব না, প্রয়োজনে পড়াশোনা করব। খুব বেশি সমস্যা হলে শিক্ষকদের সাথে ফোনে যোগাযোগ করব। ধন্যবাদ।